আমি তোমাকে ভালোবাসি পড়ি। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস? তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন বলছো? ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাদের সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবে, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। পরের বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মনে হচ্ছে আমি তাদের কাছে কোনো জোকার। ওখান থেকে চলে আসলাম। পরিচয়টা দিয়ে নেই, আমি হৃদয়। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নোভা ইসলাম মেঘা। ডাকনাম পরি। পরি আমার ফুফাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলে পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য একজন সরকারি চাকরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অপমান করে। আর ফুপু মারা যাওয়ার পর তো ওর বাবা আমাদের দু চোখে দেখতে পারে না। ফুপু মারা যাওয়ার সময় পরি অনেক ছোট ছিল, এখন ও ওর বাবার মতো হয়েছে। ও কখনোই আমাদের সহ্য করতে পারে না, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারি নাই। আজকে বললাম, তারপর কি হলো তা তো দেখলেনি। আমরা দুজনে একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসায় শিক্ষা শাখায়। আমি ক্লাস করতে গেলাম। কিরে, কি হয়েছে তোর? আরে পরীকে বলেছিলাম ওকে ভালোবাসি। তুই তো জানিস ও এরকমই, তারপর ওখানে ওকে প্রপোজ করতে গেলি, পারলে তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। বাবা তুমি তো জানো পরীর বাবা আমাদের সহ্য করতে পারে না, আর সেখানে তারাও আসবে। তারপরও আমাদের সেখানে যেতে হবে। তোর বড় চাচা আমাদেরকে অনেক করে বলেছেন, না গেলে সে কষ্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন। তাদের ভিতরে আমার বাবা মেজো, আর পরি হলো আমার বড় ফুপুর মেয়ে। একটা অসুখের কারণে বড় ফুপু মারা গেছে। তখন পরি ছোট ছিল, আমি রুমে শুয়েছিলাম। তখনই ছোট বোন সিনহা এসে বলল, ভাইয়া, তুমি আর পরি আপু তো একই কলেজে পড়ো। আপু তোমার সাথে কথা বলে না? না। তুমি যে আপুকে ভালোবাসো তা বলেছো? আজকে বলেছে, কিন্তু বিনিময় থাপ্পড় দিয়েছে, আরও অনেক কথা বলেছে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন পরি আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলে ওরা তো আমাদের অপমান করবে। ওখানে যাওয়ার পর সবসময় ওদের থেকে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, এখন ঘুমা। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখে জুয়েল বলল, কিরে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচা মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে পরীরাও আসবে, আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে লাগলাম আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম। রাতেই সবাই সবকিছু গুছিয়ে নেবে, আবার সকালে রওনা দিব। তারপর রুমে এসে সবকিছু গুছিয়ে ব্যাগে ভরলাম। গোছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচা বাড়িতে যেতে 5 থেকে 6 ঘন্টা মতো লাগে। ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচা বাড়িতে গিয়ে পৌঁছালাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে গেলাম। খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু পরীকে আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনো আসেনি ওরা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে কিছু না খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসা বাহিরে একটা গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় পরি এসেছে। পরি বাবা আমাকে দেখে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতে পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম। পরিও ছিল। আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তা মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু পরি শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে দিলাম। দুজনে রাস্তার পাশে পড়ে গেছি, আমি নিচে আর পরি আমার উপরে।
ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। পরি আমার উপর থেকে উঠে, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই পরি চলে গেল। আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকে বেশি কষ্ট হচ্ছে। পরি কথাগুলো শুনে আমার কাজিনরা এসে আমাকে পাশে একটা ওষুধের দোকানে গিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞাসা করছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো। তাদের বললাম খেতে ভালো লাগছে না, রুমে শুয়ে আছি। তখন সিনা আসলো। ভাইয়া, তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই থাপ্পড় মেরেছে। এই জন্যই তুমি ভাত খেতে পারছো না? হ্যাঁ। তোমার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া? আরে পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি গেলাম। আচ্ছা। আপু, তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? ওই লুচ্ছাটা আমায় স্পর্শ করেছে তাই মারছি। আমার ভাইয়ের সম্পর্কে আর একটা বাজে কথাও বলবে না। সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো তোরা কত মিথ্যা কথাই বলবি। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, তুই যা। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। সেদিনটা কখনোই আসবে না। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় অপুর বিয়ে, তাই অনেক কাজ করতে হবে। বরপক্ষ চলে এসেছে। আর আমি পরীকে দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে। আর ভাবছি কবে যে পরি আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো। সব কাজিনরা এই 2-1 দিনের ভিতরে চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই মিলে ঘুরতে বেরোলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু পরীকে দেখছি। হঠাৎ দেখলাম পরি মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে এক রাস্তা দিয়ে, আর পরি যাচ্ছে অন্য রাস্তায়। আমিও পরির পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর পরির মনে হলো সে অন্য রাস্তায় চলে এসেছে। পিছনে আমাকে দেখেই বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিয়েছিস? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি কোনো বিপদ হয়। তুই সাথে আছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। এর ভিতরে হঠাৎ করে একটা শব্দ শুনে পরি আমাকে জড়িয়ে ধরে। আমি তো কারেন্টের শক খাওয়ার মতো দাঁড়িয়ে গেলাম। আমি কোনোদিন কল্পনা করি নাই যে পরি আমাকে জড়িয়ে ধরবে। তখন সে রাস্তা দিয়ে একজন লোক যেতেছিল। সে আমাদের এই অবস্থায় দেখে চেঁচিয়ে লোক জড়ো করলো। তারা আমাদের এই অবস্থায় দেখে সবাই ভুল বুঝলো। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবর দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, পরির বাবা সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, পরির বাবা, তাদের মান সম্মানের ব্যাপার। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু পরি আমাকে কিছুতে বিয়ে করতে রাজি হচ্ছে না। তখন পরির বাবা বলে, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি এতদিন শুধু শুধুই হৃদয়ের বাবাকে অপমান করে এসেছি। তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসেবে সম্মান করে। আর হৃদয় অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। তারপর পরি বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসঘর সাজিয়ে দিল। রাত 12টার সময় বাসঘরে প্রবেশ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। সবকিছু ভুলে গিয়ে চলো, আমরা দুজন নতুন করে শুরু করি। তুই আর একটা কথা বলবি না। আমি তোকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি। 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি রাব্বিকে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ড আছে, আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? এতদিন পরিকর অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ আজ লেগেছে। তার বয়ফ্রেন্ড আসছে কথা শুনে। ঠিক আছে, তুমি শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতে থাকছি না। মানে বুঝলাম না তোমার কথা। এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো, তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া?
কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। এই বলে পরি ঘুমাতে গেল। আমি কোনো রকম নিচে শুয়ে পড়লাম। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। আজকে সবাই চলে যাব। নাস্তা করার পর পরি বাবা আমাকে বলল, বাবা বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয় নাই, আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর। তাই বলছিলাম কি, আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের এখানেও ভালো থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা। আমি শুধু তাদের কথা শুনতে থাকলাম, কিছু বলতে পারলাম না, কারণ এখানে আমার কথার কোনো গুরুত্ব নেই। পরি এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাস করবে না। এই জন্য রাতে পরি এভাবে বলছিল। বড় চাচা বাড়ি থেকে যে যার যার মতো চলে গেলাম, আর আমি পরির সাথে ওদের বাড়ি আসলাম। পরি আমাকে ও রুমে নিয়ে গেল। রুমে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে, যদি না শুনিস তাহলে বুঝতেই পারছিস যে কি হবে। এই জন্য বুঝি আমাকে এখানে নিয়ে এসেছ। তুই যা ভাবতে পারিস। আমিও দেখব তুমি আমাকে কতটা অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নিব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাঁচতেই হবে। সেই দিন কোনো দিনই আসবে না। এই বলে পরি চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। পরি খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে পরির আগে আমি ঘুম থেকে উঠলাম। পরির দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো পরি মুখের সামনে এসে পড়েছে। আমি একবার ভাবলাম ওগুলো সরিয়ে দিব, তারপর আমার মনে হলো পরি যদি জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে। যা হওয়ার হবে। আমি তো পরির স্বামী, বাইরের তো কেউ না। আর ও তো এখন ঘুমিয়ে আছে। পরির চুলগুলো সরিয়ে দিলাম। পরীকে এত কাছ থেকে কখনোই দেখি নাই, তাই আর লোভ সামলাতে পারলাম না। পরীর কালে একটা কিস দিলাম, আর তখনই পরি জেগে গেল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ কুত্তার বাচ্চা, তোদের মতো লুচ্চা পদ্মাই সে ছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলে পরি চলে গেল। নাস্তা করে আমাকে রেখেই গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে বন্ধুদের কাউকে বলি নাই আমার আর পরির ব্যাপারে। কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে, কিন্তু পরি কিছুই বলছে না। আড্ডা দিবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে আর কিছুই বলবে না? আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো অন্য কারোর বউ। না, আমি আর এসব দেখতে পাচ্ছি না। সোজা পরির কাছে গিয়ে বললাম, পরি, তোমার সাথে আমার কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবা না? এই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটেও সুবিধা মনে হচ্ছে না। পরি, এই ছোট লোকটা কে যে আমাদের খারাপ বলছে? তুমি রাগ করো না রাব্বি, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বুঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি সেখান থেকে মাথা নিচু করে চলে আসলাম। আমি তো পরীকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে? সকালে থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে গিয়েছিল, এখন আবার একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে অনেক রক্ত বের হয়েছে হয়তো। ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল, কি রে, তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। তারপর ওকে সব বললাম। চিন্তা করিস না, এখন তো পড়ি তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ কিন্তু 6 মাসের। 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে। তার আগেও তোর ভালোবাসা বুঝবে। ক্লাস করে বাসায় চলে আসলাম। পরি এখনও আসেনি, আর ওকে কলেজেও দেখিনি। পরির বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন, বলে গেছেন পরি যা খুশি তাই করবে। রাতে পরি বাসায় আসলো। এত রাত করে বাসায় আসলা কেন? আমার বাসা আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না? তারপরেও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস?
তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে, আর কার সাথে দেখা করবে, তার কারণ আমাকে বলতে হবে। তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয়ে নাক গলাবি না। এই বলে পরের রুমে চলে গেল। আমি মনে হয় ভালো একটু বেশি বেশি ছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মধ্যে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যত না কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই যখন ও রাব্বির সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? থাপ্পড়ের কারণে ঠোঁটে অনেকটা কেটে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। পরি আমার আগে চলে গেছে। কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর রাব্বি পরির কাঁধে হাত রেখে কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই ক্লাসে থেকে রওনা দিলাম। তখন রাব্বি আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই পরীকে বিরক্ত কেন করিস? পরী তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরেই তো তোকে ডিভোর্স দিয়ে দিবি। তারপরও তুই কেন পরীকে ডিস্টার্ব করিস? কেন ওর পিছু ছাড়ছিস না? মুখ সামলে কথা বল রাব্বি। পরীকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু তুই সেই সুযোগ পাবি না। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতো ছ্যাচড়া আর আমি কখনো দেখি নাই। আমার মাথায় রক্ত চলে আসলো। সাথে সাথেই রাব্বিকে জুড়ে চর মারতে শুরু করলাম। এর মধ্যেই আমার বন্ধুরা সহ কলেজের সবাই চলে এসেছে। তারা এসে আমাকে আর রাব্বিকে ছাড়িয়ে দুই পাশে নিয়ে গেল। তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি? রাব্বি আমার বাবা মা নিয়ে কথা বলেছে, তাই মেরেছি। রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মা টাকার লোভে তোকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলেদের পেছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো এমনই। তোর সাহস কি করে হয় আমার মা বাবা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজ ক্যাম্পাসে মারামারি করো। স্যার, হৃদয় আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করে। আজ আমার গায়ে হাত দিয়েছে, তারপর রাব্বি কিছু বলতে গেলে রাব্বিকেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই পরিবন্ধু, সবাই পরি কথায় সায় দিচ্ছে। হৃদয়, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এটা আমি আশা করিনি। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তারপরও আমাকে কলেজ থেকে বের করে দিয়েন না। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। এই বলে স্যার চলে গেল। তারপর আমি পরীকে বললাম, তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তোর করা অপমান সহ্য করেছি। আজকে তুই আমার মা বাবা আর আমার কলেজের টুকরা বোনকে অপমান করেছিস। এরপর তোকে আর কোনোদিন মাফ করব না। এখন তো তোর প্রতি আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কখনো আসবে না। দেখা যাবে, 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই বলে চলে আসলাম। সরাসরি আমার বাসায় আসলাম। গিয়ে আমার বাবা মাকে সবকিছু খুলে বললাম। তুই এতদিন এত কষ্টে ছিলি, আমাদেরকে বলিসনি কেন? চিন্তা করিস না, একদিন দেখবি ও ঠিকই ওর ভুল বুঝতে পারবে। যাক, এতদিনে ছোট লোক পিছু ছাড়লো, এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো বাবা। তা তোমার তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তা তুই একা একা হৃদয় কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? এই, তুই কি করেছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও রাব্বির গায়ে হাত তুলেছে। ভুলে যাস না, ও এখন তোর স্বামী। শুধু 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দেব। তুই আবারও ভুল করেছিস, মেয়েদের বিয়ে একবারই হয়। ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারাই চায় তার মেয়ে সুখে থাকুক, আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি রাব্বির সাথে সুখে থাকবো। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যাতে পস্তাতে না হয়। রাতে শুয়ে শুয়ে ভাবছি কীভাবে পারলো পরি আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম, যার পর জুয়েল বলল, যা হয়েছে সব কিছু ভুলে যা, তুই নতুনভাবে শুরু কর।
তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন প্রয়োজনীয় কোনো ভালোবাসা নেই, তাই এখন আর ওইসব কথা ভেবে কষ্ট পাই না। আমি যেমন ছিলাম তেমন থাকবো, আগের মতো সবার সাথে আড্ডা দিব। ভালো বলেছিস। ওই মেয়ের জন্য তুই কেন কষ্ট পাবি? আচ্ছা এখন চল ক্লাসে যাই। চল। আমাকে দেখে সবাই অনেক অবাক হয়েছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আজকে আমাকে কলেজে দেখছে বলে। ক্লাস করে কলেজে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, তখনই দেখলাম পরি আর তার বন্ধুরা আমাদের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে একটু ঘুম দিলাম। বিকেলে জুয়েল ফোন দিল। কে রে, কই তুই? কেন? বাসায়। ও, তাড়াতাড়ি মামার চায়ের দোকানে চলে আয়। কেন? সবাই এসেছে, আড্ডা দিব তাই। ওকে, আসতেছি। রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলছিল কলেজে। আমি আর পরীর দিকে তাকাই না। এভাবে 5 মাস চলে গেল। ডিভোর্সের আর 1 মাস বাকি আছে। এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে ভুলে থাকতে। এখন আর পরীর প্রতি কোনো ভালোবাসা নেই। আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা একদমই মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কিছু না একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় গেলে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সব কিছু বিরক্তকর লাগছে। কলেজে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বললে ভুল হবে। ওরা কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না। জানি না এমন কেন হচ্ছে। এর মধ্যে রাব্বি বলল, কি হয়েছে পরি? আমার আবার কি হবে? না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছো। ফালতু কথা বলবে না তো। আমি কোনো পরিবর্তন হইনি, আগের মতোই আছি। আর সব সময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। রাগ কেন করছো? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আর তোমার এসব ফালতু কথা বাদ দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম। তারপরও রাগ করো না প্লিজ। চলো কোথাও থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না। চল পড়ি, সবাই যাব। আচ্ছা চল। ইচ্ছে না থাকার সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে লাগলাম। আমি কি সত্যিই বদলে গেছি? কিন্তু কেন? কিছুদিন ধরে দেখছি আমি হৃদয়কে নিয়ে বেশিই ভাবছি, ওকে নিয়ে বেশি চিন্তা করছি, অনেক মিস করছি। যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরও বেশি মনে পড়ে যায় ওর কথা। আর কিছু ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। দেখ পড়ি, জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস? জানি না, আমি কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু পারি না। অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা। কার কথা বলছিস? হৃদয়। কি বলছিস এসব? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু তারপরেও কেন জানি চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস? কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না। আমি তো রাব্বিকে ভালোবাসি। তুই মুখে বলছিস সে কথা, কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই হৃদয়কে ভালোবাসিস। না, এটা কখনো হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি। অনেক সময় ওখানে থাকার পর সবাই চলে আসলাম। পরি, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। চলো। পরি, সন্ধ্যায় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? পার্টিতে। আচ্ছা, আমি রেডি থাকবো। বাসার ভেতরে চলে আসলাম। এতক্ষণ যাও ভালো ছিলাম, বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না মা। না বাবা, আমার কিছুই হয়নি। আমি রুমে গেলাম। আচ্ছা, যার রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম। এর ভেতর রাব্বি ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না। সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। পরি, চলো ডান্স করি। আমার ভালো লাগছে না। আরে চলো, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে। আমি করব না, প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে আজ পরি? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন জানি লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি। আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুধু আজকে ভালো লাগছে না তা কিন্তু না, যখন সবাই মিলে আড্ডা দেই তখনও তুমি মনমরা হয়ে থাকো। আর ওই দিন তুমি ঘুরতেও যেতে চাওনি।
আর তার থেকে বড় কথা হলো তুমি আগের মতো আর আমার সাথে কথাও বলো না। আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থেকো। রাব্বি চলে গেল। একটু পর আবার এসে বলল, আসো ড্রিঙ্ক করি। আমার ভালো লাগছে না আজকে। রাব্বি প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছি। মানে কি বলতে চাইছো তুমি? যা বলছি ঠিকই বলছি। এতদিন হৃদয়ের সাথে এক রুমে থেকে অনেক মজা করেছো, তাই তো এখন হৃদয়কে ভুলতে পারছো না। চুপ করো রাব্বি, আর একটা বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই। তা হৃদয় তোমাকে বাসরাতে কি এমন দিয়েছিল যার জন্য ওকে এখনো ভুলতে পারছো না? অনেক হয়েছে, আর একটা বাজে কথা বলবি না। তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়ার সত্ত্বেও ওকে ভুল বুঝেছি। দিনের পর দিন ওকে অপমান করেছি, তারপরেও ও কিচ্ছু বলে নাই, কারণ ও আমাকে ভালোবাসতো। আমি ওর বিয়ে করা বউ সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর কখনোই তুই আমার সামনে আসবি না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আরে তোর মতো মেয়েকে কে বিয়ে করবি যে তার স্বামীকে সব্বার সামনে মারে? আর তার থেকেও বড় কথা হলো আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করি না। হৃদয় পাগল ছিল বলে তোর মার খাওয়ার পরেও কিছু বলতো না। যা তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে? ডিভোর্সের তো আর 10 দিন বাকি। ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। না, আমি ওকে কিছুতেই ডিভোর্স দিতে দেব না। দরকার হলে মারা যাব, তবুও না। সকালে আমার সব জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম, বাসা থেকে বের হবো, তখনই বাবা বলল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা? শ্বশুর বাড়িতে। মানে? আমি হৃদয়ের বাড়িতে যাচ্ছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জানি না ও আমাকে মাফ করবে কি না। আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা, তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা। যাবি তো ঠিক আছে, কিন্তু এভাবে যাবি কেন? আগে তাদের সাথে কথা বল, তারপর যা। না বাবা, তার আর দরকার হবে না। তাহলে চল, আমিও তোর সাথে যাব। না বাবা, ভুল যেহেতু আমি করেছি, তাই আমায় তা ঠিক করতে হবে। আমি গেলাম। আচ্ছা যা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করতেছি, তখন কে যেন কলিং বেল বাজালো। বাবাকে দরজা খুলে দিল। তুমি এখানে কি চাও? আমাকে মাফ করে দিন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি তা মাফের অযোগ্য, তারপরও একটি সুযোগ দিন বাবা। হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি দিনের পর দিন ওকে অনেক অপমান করেছ। আমি মানছি আমি অনেক ভুল করেছি, তারপরেও আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন বাবা। আমি কথা দিলাম বাবা, আর কোনো দিন এমন কাজ করব না। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে আরে আর কাঁদতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতে আমরা অনেক খুশি। আমাদের বিশ্বাস ছিল একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। আসো, ভিতরে আসো। খাবার খাচ্ছিলাম, তখনই বাবার সাথে পরীকে দেখে দাঁড়িয়ে গেলাম। ও এখানে কেন বাবা? ও থাকবে না তো কে থাকবে? এটা তো ওরও বাড়ি। মানে? দেখ বাবা, পরি ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মাফ করে দে। আবার নতুন করে কোনো প্ল্যান নিয়ে এসেছে এখানে। সাপকে বিশ্বাস করা যায়, তবু আমি ওকে বিশ্বাস করি না। হৃদয়, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমাকে মাফ করে দাও প্লিজ। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার হাত ধরার কোনো অধিকার নেই তোর। হৃদয়, তুই ওর সাথে এরকম ব্যবহার কেন করছিস? পরিমা, তুমি খেতে এসো। তোর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি গেলাম। এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই পরীকে মাফ করলেও আমি করব না। অনেক ভালোবাসতাম ওকে, তাই তো ওর সব করা অপমান মুখ বুজে সহ্য করতাম। কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। বাইরে হোটেল থেকে নাস্তা করলাম, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় গেলাম। কলিং বেল বাজানোর পর পরে এসে দরজা খুললো। তুই এখন এখান থেকে যাসনি কেন? তোকে আমার সহ্য হয় না, যা তুই এখান থেকে। আমি আমার স্বামীর বাড়িতে আছি, যাবো কেন? চুপ কর, কে তোর স্বামী? 6 মাস পূরণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব।
আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর এরকম জীবনেও করব না, কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করব, দরকার হলে তোমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবো, তারপরেও আমাকে ডিভোর্স দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার তো অভিনয় করা বন্ধ কর, আমি তো তোকে বিশ্বাস করছি না। এই বলে নিজের রুমে যেতে লাগলাম, তখনই বাবা এসে বলল, তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন ছিলি, আর এখন এসে পরীর সাথে চিল্লাচিল্লি করছিস? বাবা তুমি যতই বলো না কেন, আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না। চুপ কর, মেয়েটি সে সকাল থেকে তোর জন্য না খেয়ে আছে, যা হাত মুখ ধুয়ে খেতে আয়। এটা ওর একটা ফাঁদ, দেখো কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে, আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না। এই বলে রুমে চলে আসলাম। অনেকক্ষণ পর পরের রুমে আসলো। তুই এই রুমে কেন এসেছিস? বারে, এটা তো আমারও রুম। তোর রুম মানে? এটা শুধু আমার রুম, তুই এখান থেকে বের হ। হৃদয় প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম করব না। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি, ছোট লোক বলে অপমান করেছিলি, আর এখন সেই তুই আমাকে জড়িয়ে ধরেছিস? তোর কি মনে হয় তুই আমাকে জড়িয়ে ধরলে তোর মায়ে পড়ে যাব? কখনোই না। ভালোভাবে বলছি, কাল সকালে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তা তোর সে রাব্বির কি খবর? আমি আর ওকে ভালোবাসি না, ওর প্রতি শুধু আমার মোহ ছিল। কি গ্যারান্টি আছে কালকে আবার অন্য ছেলে মোহে পড়ে আমাকে ভুলে যাবি না? তোর মতো মেয়েরা এছাড়া কি করতে পারে? বিশ্বাস করো, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। তোর ন্যাকা ন্যাকা কান্না বন্ধ কর, এখন রুম থেকে বের হ, আমি ঘুমাবো। কোথায় যাব? আর এটা তো আমারও রুম, আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ ভাববে। তারপর বললাম, থাক থাক, তোকে আর রুম থেকে বের হতে হবে না, এই রুমে নিচে শুয়ে পড়। আর মনে থাকে যেন বিছানায় আসার চেষ্টাও করবি না, আসার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পরি আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা করতে সাহায্য করছে। ভালোই, মা বাবা বোনকে পড়িয়ে ফেলেছে, কিন্তু আমি ওকে কোনোদিন মাফ করতে পারবো না। ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য কাঁদতে হবে, আর সেই দিন এসে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, বাবাকে বললাম, বাবা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে? আর কতদিন থাকবে মানে? ও আমাদের বাড়ির বউ, তাই সবসময় আমাদের বাড়িতে থাকবে। কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। ও বাসরতে আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিল, তাই 6 মাস শেষ হলে ওকে আমার ডিভোর্স দিয়ে দিব। তুমি যা বলবে আমি তাই করব, দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তারপরেও আমাকে ডিভোর্স দিবে না প্লিজ। তোর মতো কাজের মেয়ে আমাদের দরকার নেই। হৃদয় চুপ কর, ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? আর একটা কথা এখানে হবে না, চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা, আর এটা আমার আদেশ। বাধ্য হয়ে পরীকে নিয়ে কলেজে গেলাম। কলেজের কাছাকাছি আসার পর পরীকে বললাম, রিক্সা থেকে নাম। নামবো কেন? এখনো তো কলেজে আসিনি। তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব? কখনোই না। আর এখন এখান থেকে তুই নেমে তোর মতো কলেজে যাবি, আর আমি আমার মতো কলেজে যাব। খবরদার, যদি তুই কলেজে আমার সাথে কথা বলতে আসিস তাহলে খুব খারাপ হবে। তারপর ওখান থেকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েলকে বললাম, দোস্ত একটা মহাবিপদে পড়েছি আমি। পরে আমাদের বাড়িতে চলে এসেছে, আর বলে কি না আমি ওর স্বামী, এটা ওর শ্বশুর বাড়ি। তার মানে পরি তোকে কি মেনে নিয়েছে? তাহলে তার কোনো সমস্যা থাকলো না। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি ওকে কখনোই ভালোবাসবো না। তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে? কিছু ভুলিনি আমি, সব কিছুই আমার মনে আছে। কিন্তু তোর এটা মনে রাখতে হবে যে পরি তোর বিয়ে করাবো। শুধু আর কিছুদিনের বউ, 6 মাস পূর্ণ হলেই ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। মাথা খারাপ হয়ে গেছে তোর? যখন সব কিছু ঠিক হয়ে গেছে তখন আবার ওকে ডিভোর্স কেন দিবি? ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এটা ওর কোনো ফাঁদ। ওকে আমি বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার জন্য তোর পস্তাতে হয়। যাই হোক, এখন এসব কথা বাদ দে তো, চল ক্লাসে যাই। চল। ক্লাস করে আমি একাই বাসা চলে আসলাম। বাসায় আসার পর বাবা জিজ্ঞাসা করলো, কি রে, তুই একা কেন? পরি কোথায়? পরে ক্লাস এখনো শেষ হয় নাই। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে শুয়ে আছি। অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো কোনো উষ্ণ ছোঁয়ায়। তাকে দেখি পরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু
আমার মন তা বাধা দিল। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? তুমি আমার স্বামী, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন? চুপ, আর একবারও তুই আমাকে স্বামী বলবি না। আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসবো? আর শোন, আজকের পর আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবি না। তুই মাত্র আর কিছুদিন এ বাড়িতে আসিস, 6 মাস পূর্ণ হলেই আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি উকিলের সাথে কথা বলেছি। দয়া করে আমাকে ডিভোর্স দিও না। আমি আর কখনো তোমাকে জড়িয়ে ধরবো না। তুমি যা বলবে তাই করব। তো ন্যাকা ন্যাকা কানে বন্ধ কর, আর এখন রুম থেকে বের হ। পরি এখন বাসার সব কাজ করে, মাকে আর কিছু করতে দেয় না। মাঝে মাঝে ভাবি ও কেন এমন করছে। তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে? না, তা কি করে হয়? ও তো রাব্বিকে ভালোবাসে। রাব্বির জন্যই তো ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আমাকে অনেক অপমান করেছিল। কিন্তু ও যদি আমাকে ভালোই না বাসে, তাহলে তো এতদিন আমাদের বাড়িতে থাকতো না, আর বাসার সব কাজ করতো না। আমি ওকে অপমান করি, তারপরও কিছুই বলে না। তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে? না, এটার কোনো ফাঁদ। এভাবেই চলছিল। অনেক অপমান করি, তারপরও বাড়ি থেকে যায় না। ডিভোর্স আর 2 দিন বাকি। সকালে নাস্তা করে অনিচ্ছা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম প্রতিদিনের মতো। আজকে পরীকে কলেজে আগে নামিয়ে দিলাম, তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েল বলল, আর মাত্র 2টা দিন আছে, তা কি সিদ্ধান্ত নিলি? কিছুই ভাবতে পারছি না। ওকে এত অপমান করি, তারপর আমার বাসা থেকে যায় না। তখন মনে হয় ও আমাকে ভালোবাসে, কিন্তু তখনই ওর আর রাব্বির মেলামেশাগুলো মনে পড়ে যায়। আমাকে করা অপমানের কথাগুলো মনে পড়ে যায়। তখনই খুব ঘৃণা হয়। কিছু ভাবতে পারছি না। চল ক্লাসে যাই। ক্লাস শেষ করে ক্যাম্পাসে হাঁটতেছি আর ভাবতেছি। তখন একটা জায়গায় চোখ আটকে গেল। দেখে রাব্বি আর পরি হাত ধরে কথা বলছে, আর পরি ওর সাথে কথা বলছে। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। পরে কাছে গিয়েই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। এই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলি। আমি আগে বলেছিলাম তুই নতুন কোনো প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস। তোদের মতো মেয়েরা কখনো ঠিক হয় না। হৃদয়, আমার... চুপ, তুই আর একটা কথা বলবি না। তোর ওই নোংরা মুখ দিয়ে আমার নাম নিবি না। আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নিব, কিন্তু তুই তার যোগ্য না। আমি কালকে তোকে ডিভোর্স দিয়ে দিব। কাল তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি, তারপর আর কখনো তো মুখ দেখাবি না আমাকে। এই বলে ওখান থেকে চলে আসলাম। আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। বাসায় আসার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। ভাবছি পরি আমাকে আবার ধোকা দিল। আমি তো ওর কাছে যাইনি, ওই তো আমার কাছে এসেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি পরি আমার রুম পরিষ্কার করছে। ওকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। তোর কি লজ্জা শরম নেই? বাইরের ছেলের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাড়িতে এসেছিস। আসলে তোর চরিত্রের ঠিক নেই। আমাকে মাফ করে দাও হৃদয়। আমি ওর সাথে কথা বলতে চাইনি। তোর আর কোনো কথা বলার দরকার নেই। তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ। তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই। তুই যদি বাসা থেকে চলে না যাস, আমি নিজেকে শেষ করে দিব। কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। তোমার নিজেকে শেষ করতে হবে না, তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তবে একটা কথা কি জানো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। এই বলে পরি বাসা থেকে চলে গেল। পরি চলে যাওয়ার পর আব্বা আমার রুমে এসে আমাকে বলতে লাগলো, পরি এভাবে চলে গেল কেন? ওকে আমি চলে যেতে বলেছি। আমাদের বাড়িতে আসা এসব নাটক ছিল। ও এখন রাব্বিকে ভালোবাসে। আজকে কলেজে রাব্বি ওর হাত ধরে কথা বলতে দেখেছি। যেটা হয় আমরা সেটা দেখি না, যেটা না হওয়ার সেটাই আমরা দেখি। তোর সাথে ঠিক এমনটা হয়েছে। তুই পরির সব কথা শুনে তারপর সিদ্ধান্ত নিতি, কিন্তু তুই তো ওর কোনো কথাই শুনলি না। এতদিন ও এই বাড়িতে রয়েছে, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি ও অভিনয় করছে। কারণ আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় একটা ভুল করলি। এই বলে বাবা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উকিলের কাছে গেলাম। উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করে পরিবারে যেতে লাগলাম। রাস্তা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখন পিছন থেকে কে যেন ডাক দিল। তাকে দেখে রাব্বি, তুই আমাকে কেন ডেকেছিস? এই দেখ ডিভোর্স পেপার। আজ থেকে আমি আর তোদের মধ্যে দেওয়াল হয়ে থাকবো না। তুই পরীকে ভুল বুঝছিস। মানে? ওই দিন আমি পরীকে কথা বলার জন্য ডেকেছিলাম। পরী রাজি হয়নি, আমি ওকে জোর করছিলাম।
আসলে আমি পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম। আমিও পরীকে মন থেকে ভালোবাসিনি। ওর প্রতি শুধু আমার একটা মোহ ছিল। ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকি, আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। আর তখনই তুই এসে ভুল বুঝলি, পরীকে কিছু বলার সুযোগই দিলি না। পরী, সত্যি তোকে অনেক ভালোবাসি রে। এটা শোনার পর আমি ডিভোর্স পেপার ছেড়ে ফেললাম। তারপর পরিদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা, বাড়ির ভিতরে কাজের লোক আছে। আর আমি পরিদের বাড়িতে ছিলাম বলে সবাই আমাকে চেনে। তাদের কাছে কিছু না জিজ্ঞাসা করি সোজা পরির রুমে গেলাম। গিয়ে দেখি পরির রুমে নেই, বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে কোথায় গেল পরি? তখন টেবিলের উপর একটা কাগজে চোখ গেল। কাগজটা পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, হৃদয়, আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপারে সই করাতে আসবে, কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব বলো? আমি তো তোমায় অনেক ভালোবাসি। আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি, হয়তো বা মাফের অযোগ্য, কিন্তু বিশ্বাস করো রাব্বির সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু ওই দিন আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। তুমি আমার কোনো কথা না শুনে ভুল বুঝলে। আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। ইতি, পড়ি। চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটা ভিজে গেছে। দৌড়ে নিচে নেমে কাজের লোকদের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে পরীর কাছে গেলাম। হাসপাতালে গিয়ে পরীর বাবাকে জিজ্ঞাসা করলাম পরীর কি অবস্থা এখন। উনি আমায় বলল এখন বিপদমুক্ত। আমি কি কথা বলতে পারি পরীর সাথে? আমি উপরের রুমে গেলাম। আমাকে দেখতেই পরী বলতে লাগলো, ডিভোর্স পেপারে সই করাতে এসেছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমার মাফ চাইতে হবে না। আমি আর কিছুই বললাম না, শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে আমাদের বাসায় নিয়ে গেলাম। রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল। কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার। লাইট অন করে দেখি বাসা ঘরের মতো সাজানো, আর পরী খাটের উপর বধূ সেজে বসে আছে। দরজা আটকে পরীর কাছে যেতে লাগলাম। পরী এসে আমাকে সালাম করলো। তারপর দুজনে উজু করে নামাজ পড়লাম। পরী বলল, এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। ঠিক আছে মহারানী। তারপর লাইট অফ পরীর কাছে গেলাম। অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো। কাল থেকে শুরু হবে এক নতুন সকালের। বাসরাতে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা আমি কোনো দিন করিনি। আমার স্বামী শিশিরের সাথে বসে গল্প করছিলাম। হঠাৎ এসে কেউ দরজায় টোকা দিল। শিশির দরজা খুলতে ঘরে ঢুকলো তার ছোট চাচির মেয়ে অর্ণি। অর্ণি এসে আমার পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগলো। আমি বললাম, কি হলো তোমার? আরে এমন করছো কেন তুমি? অর্ণি কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আপনি আমার সর্বনাশ করবেন না প্লিজ। শিশির ভাইয়াকে আপনি ডিভোর্স দিয়ে দিন। আমি বড় অবাক হয়ে বললাম, কি বলছো এসব অর্ণি? তোমার মাথা ঠিক আছে তো? এখন ঠিক আছে, একটু পর ঠিক থাকবে না। মানে? অর্ণি আবার কাঁদতে শুরু করলো আমার পাশ শক্ত করে ধরে। আমি এবার শিশিরের দিকে তাকালাম, বললাম, ও এমন করছে কেন? ওর কি সমস্যা হয়েছে? শিশির বোকার মতো তাকিয়ে আছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আমি অর্ণির দুটো হাত ধরে বললাম, অর্ণি তোমার কি হয়েছে, খুলে বলো প্লিজ। অর্ণি কাঁদতে কাঁদতে বলল, শিশির ভাইয়ের সন্তান আমার পেটে, এই দেখো, হাত দিয়ে দেখো তুমি। অর্ণি আমার হাতটা টেনে নিতে চাইলো তার তলপেটের কাছে, কিন্তু আমি এক ঝটকায় ওর কাছ থেকে সরে গিয়ে খাটের একপাশে বসে আতঙ্কিত চোখে তাকালাম শিশিরের মুখের দিকে। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, শিশির, এই শিশির, ও কি বললো তোমার কথা? তুমি আমার সর্বনাশটা কেন করলে? কেন? শিশির হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে বলল, না, ও মিথ্যা বলছে। অর্ণি এবার শিশিরের কাছে গিয়ে ওর হাতটা ধরল, অতঃপর বলল, কেন মিথ্যা বলছো তুমি? আমার সব কিছু শেষ করে দিয়ে কেন এখন অস্বীকার করছো? তুমি না কোরআন শপথ করে বলেছিলে আমার ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। তোমার এই কথা মেনেই তো আমি তোমার কাছে আমাকে সঁপে দিয়েছিলাম, আর তুমি কিনা এখন সব কিছু অস্বীকার করছো। কথাগুলো বলে আবার হাউমাউ করে কেঁদে উঠল অর্ণি। শিশিরের চোখ দেখা গেল এবার লাল টুকটুকে হতে। সে তার লাল চোখ নিয়ে এগিয়ে এলো অর্ণির কাছে। তারপর অর্ণির চুল টেনে ধরে বলল, বের হয়ে যা বলছে আমার ঘর থেকে, অসভ্য মেয়ে।
শিশিরের এমন আচরণ আমার মোটেও সহ্য হয়নি। সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে নেমে এসে শিশিরের সামনে দাঁড়িয়ে ওর গালে কষে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, লজ্জা করে না তোমার এসব করতে? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন তাকে ঘর থেকে চুল টেনে বের করে দিচ্ছ। কি ভেবেছো তুমি নিজেকে? আমি সব কিছু দেখে সহ্য করব? মেনে নেব যে তুমি সৎ ছেলে আর অর্ণি মিথ্যু দুশ্চরিত্রা? না, কখনোই না। শিশিরের মুখটা হঠাৎ অসহায়ের মতো দেখালো। এই সুযোগে অর্ণি তার কোমরের গির থেকে বিষের একটা শিশি বের করে ফেললো আর সেই শিশির সামনে ধরে বলল, আমাকে তাড়িয়ে দিলে আমি বিষ খেয়ে সুইসাইড করব। এমনিতে তো আমার সব কিছু শেষই। আমি মরে গেলে তো কারোর কিছু যায় আসে না, তাই মরে যাওয়াই ভালো। শিশির এবার বেশ বিপাকে পড়েছে। ওর মুখটা কেমন শুকিয়ে মরা গাছের পাতার মতো হয়ে গেছে। আমি ওর দিকে তাকিয়ে এবার বললাম, কি এখন মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কেন? যখন একটা মেয়ের জীবন নষ্ট করেছিলে তখন মনে পড়েনি এমন ঘটনা ঘটতে পারে? বাই দ্য ওয়ে, অর্ণিকে তুমি বিয়ে করবে আর আমি আগামীকাল চলে যাব এ বাড়ি ছেড়ে, কিন্তু তোমায় এখানে রেখে নয়, জেলে দিয়ে। শিশির যেন এবার কেঁদে ফেলবে। সত্যি সত্যি তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালের উপর। সে এবার দাঁড়ানো থেকেই ধপ করে বসে পড়ল মাটির উপর। তারপর হাঁটু ভেতরে মাথা গুজে দিয়ে শব্দ করে কাঁদতে শুরু করলো। অর্ণি দ্রুত গিয়ে জড়িয়ে ধরল শিশিরকে। সে তার ভেজা গলায় বলল, তুমি কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। এই দেখো, আমি বিষের শিশি ফেলে দিচ্ছি। আমি অর্ণির বিষের শিশিটা এক ঢিলে ছুঁড়ে মারলাম সামনের দিকে, আর শিশির ভেঙে গিয়ে ভেতরের সবটুকু তরল বিষ গড়িয়ে পড়ল মেঝেতে। কি দুর্গন্ধ সেই বিষের! সে গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে, বমি পাচ্ছে, মাথা কেমন ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি আমি পড়ে যাব। অর্ণি এসে তৎক্ষণাৎ আমায় চাপটে ধরল। তার বুকের উপরেই আমার অসার দেহটা আটকে থাকলো। হুঁশ ফিরতেই দেখি শিশির আমার শিউরের কাছে বসে আছে। তার হাতে লাল টুকটুকে প্লাস্টিকের মগ। সেই মগ দিয়ে বালতি থেকে পানি তুলে আমার মাথায় ঢালছে। এপাশ ওপাশ তাকিয়ে দেখি অর্ণি নাই এখানে। তাড়াহুড়ো করে আমি বিছানার উপর উঠে বসলাম। শিশির বড্ড অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর ঠোঁট নেড়ে মনে মনে কি যেন বলল। তারপর শব্দ করে বলল, হঠাৎ করে এভাবে উঠে গেল কেন? আমি কি যে ভয় পেয়েছি! আমি মুখ ভার করে বললাম, তোমার আবার ভয় পাওয়া? দুশ্চরিত্র ছেলেদের বুকের পাঠা থাকে অনেক বড়, এরা ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায়। শিশির আমার এই কথায় কিছু মনে করেছে বলে মনে হলো না, বরং সে খুব স্বাভাবিকভাবে আমায় বলল, পিথু, তোমার চুল থেকে পানি পড়ে সারা শরীর ভিজে যাচ্ছে, এই নাও গামছা দিয়ে মাথাটা মুছে নাও। শিশিরের এই আদিক্ষেতা আমার এখন ভালোই লাগছে না। আসলে এখন আর ওকেই সহ্য হচ্ছে না আমার। তবু ওর কাছ থেকে গামছাটা নিলাম। মাথাটা না মুছলে পানি গড়িয়ে পরে গোসল হয়ে যাবে আমার। শিশিরের দিকে কি মনে করে যেন একবার তাকালাম। ও দাঁড়িয়ে আছে বোকার মতো খাটের এক পাশে। ওর চোখ লাল, সারা রাত না ঘুমানোর ফলে এমন হয়েছে, নাকি ও বসে আমার মাথায় পানি ঢালতে ঢালতে মেয়েদের মতো করে কেঁদেছে। আমি অর্ণিকে দেখতে না পেয়ে বললাম, অর্ণি কোথায়? শিশির কাঁপা কাঁপা গলায় বলল, চলে গেছে। চলে গেছে মানে? ও কি চলে যেতে আসছিল নাকি? ও বুঝেছি, তুমি কি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো? আমি যাব, এক্ষুনি গিয়ে অর্ণিকে এখানে নিয়ে আসবো। শিশির বলল, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাড়িতে, সুতরাং এখন ওখানে তোমার না যাওয়াই ভালো। ঝামেলা হয়েছে মানে কি? তুমি কি ওদের ভয় দেখাইছো, নাকি ভাইয়ের সাথে নিয়ে ওদের পিটাইয়া রাইখা আসছো? শিশির খাটের এক পাশে বসলো, তারপর বলল, শোনো পিথু, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও এসে এখানে সব বানিয়ে বানিয়ে বলেছে। শিশিরের কথাটা শুনে রাগে আমার শরীর জ্বলে উঠল। কি ভয়ঙ্কর মিথ্যা কথাটা বললো ও আমার সাথে। ভেবেছে ও যা বলবে এখন তাই বিশ্বাস করব আমি? আমি এবার চোখ গরম করে বললাম, নিজেকে খুব চতুর ভাবো না? ওর সাথে এইসব না করলে ছোট বোন হয়ে তোমার বাসর ঘরে এসে এইসব কিছু করার সাহস পেত? শিশির সাথে সাথে বলল, ওর এত বড় সাহস কি করে হয়? অধিকার থেকে। তুমি একটা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক করে ফেলেছো, এমনকি তার পেটে তোমার রক্তের সন্তান বড় হচ্ছে। সেই মেয়ে কি এখন ভয় পেয়ে ঘরে বসে থাকবে নাকি? তোমার ভাগ্য ভালো যে তোমায় কেটে টুকরো টুকরো করে নননি। ছি 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 ছি, এই পচা মুখে আর কথা বলো না আমার সাথে। শিশির প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় তুমি বোঝার চেষ্টা করো পিথু, আমি একটু মিথ্যে বলছি না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না। অর্ণি এসে হঠাৎ করে
উদ্ভট আচরণ কেন করলো আমার সাথে? আমি শব্দ করে হেসে উঠে বললাম, এখন তুমি অনেক কিছুই বুঝবে না। নিজেকে ভালো প্রমাণ করার জন্য কতভাবে অভিনয় করবে তুমি, কিন্তু সমস্যা হলো কি, আমি এইসবের কোনোটাই বিশ্বাস করব না। আমি শুধু এটা বিশ্বাস করব যে তুমি একটা নোংরা ছেলে, তুমি একটা প্রতারক। আমি তোমায় সহজে ছেড়ে দেব না। আমার সাথে প্রতারণা করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে তা তুমি হাড়ে হাড়ে টের পাবে। শিশির খানিক সময় চুপ রইল, তারপর অনুনয় করে বলল, পিথু, বাসরাত প্রত্যেকের জীবনে মাত্র একবারই আসে, তা মাত্র একটি রাত। চলো আমরা এই রাতটা ভালোভাবে কাটাই। শিশিরের কথা শুনে আমার বড্ড হাসি পেল। ও কোন মুখে এত সুন্দর বলে আওড়াচ্ছে, লজ্জা করছে না ওর একটুও? দুটো মেয়ের জীবন নষ্ট করে দিয়ে সে বসে আছে তার বাসর ভালোভাবে কাটাতে। আমি এবার রাগত স্বরে বললাম, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার সামনে থেকে এখন চলে যাও। তোমায় দেখলেই আমার বমি পাচ্ছে। যাও যাও, এক্ষুনি সামনে থেকে চলে যাও বলছি। শিশির আর একটু এখানে দাঁড়ালো না, কেমন বোকার মতো ঘর ছেড়ে বের হয়ে গেল। ও চলে গেলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। এতক্ষণ বহু কসরত করে নিজেকে ধরে রেখেছিলাম, কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি। এখন তো আমি এখানে একা, এখন যেমন ইচ্ছে তেমন করে কাঁদা যাবে। কি খারাপ কপাল আমার। বাসর রাত একটি পবিত্র রাত, এই রাতটা আমার জন্য এমন ভয়ঙ্কর হবে তা যদি আগে জানতাম তবে আমি কোনো দিন বিয়ে করতাম না। অথচ বিয়ের আগে শিশিরের সম্পর্কে কত প্রশংসা শুনেছি বাড়ির সবার কাছে। এমন লক্ষ্মী ছেলে নাকি লাখেও একটা হয় না। মা তো বারবার বলতো, পৃথু, তোর হলো রাজরানীর কপাল, এমন একটা ছেলে পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার রে মা। তুই কিন্তু ওর সাথে সবসময় ভালো আচরণ করবি, কিছু চাওয়ার আগে তার হাতে পৌঁছে দিবি। এখন কেমন হবে যখন মার কাছে গিয়ে বলবো, মা, তোমার মেয়ের জন্য ঠিক করা লক্ষ্মী ছেলেটা অন্য মেয়ের পেটে তার সন্তান বড় করছে? তখন কি অবস্থা হবে মায়ের? ভাবছি আমি, ভাবতে ভাবতেও কান্না পাচ্ছে আমার ভবিষ্যতের কথা ভেবে। শিশিরের সাথে আমার ডিভোর্স হওয়ার পর মানুষজনকে মুখ দেখাবো কি করে আমি? কতজন কত কথা বলবে। এই যে মা জনে জনে বলে রেখেছেন আমার মেয়ের জামাই লক্ষ্মী একটা ছেলে, যাদের কাছে এই কথাটা বলেছেন তিনি তাদের সাথে দেখা হলে তারা এখন কি করবে আমায় দেখে, কিংবা আমার মাকে? শিশিরকে তাড়িয়ে দেওয়ার পর একলা একা বিছানায় পড়ে থেকে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরি পেলাম না। ঘুম ভাঙলো, দেখি জানালার ফাঁকে গলে রোদের সরু ফালি এসে ঘরে ঢুকেছে। তারপর দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ও মা, ঘড়ির কাঁটা 10টার ঘরে! এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি। না জানি এ বাড়িতে আমায় নিয়ে কত হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু ততক্ষণে আরেকটা বিষয় মনে হয়ে যাওয়ায় মনটা আবার ভার হয়ে গেল। শিশির কেন এমনটা করলো আমার সাথে? ওর যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্কই আছে তবে সেই সম্পর্ক রেখে আমায় বিয়ে করার প্রয়োজন হলো কেন তার? আর অর্ণি, এই মেয়েটা আগে কি করেছিল শিশিরের সাথে? যেদিন আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তখন কেন সে এর প্রতিবাদ করেনি? যে মেয়ের পেটে সন্তান এসে গেছে সে মেয়ের তো তখন চুপ করে থাকার কোনো কথাই ছিল না। বিষয়টা আমার কাছে কেমন ধাঁধা লাগছে, মনে হচ্ছে এখানে কোনো একটা সমস্যা আছে, কিন্তু সমস্যাটা আসলে করেছে কে? যদি অন্যের কথা সত্যি হয় তবে ওর সব কিছু লুকিয়ে রাখার কারণ কি এতদিন? আর যদি শিশিরের কথা সত্যি হয় তবে অন্যি শুধু শুধু তার আপন চাচাতো ভাইয়ের উপর তার বাসর ঘরে এসে নতুন বইয়ের কাছে তার বিষয় এমন অপবাদ দিয়ে যাবে কেন? কেনই বা শুধু শুধু বলে যাবে, আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ? আমার মাথা ঘুরছে, এত চিন্তা মাথায় নিয়ে ভালো থাকা যায় না। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না কিছুই। দরজা খুলবো কি খুলবো না? যদি খুলি তখন তো আমার শাশুড়ি হয়তোবা জিজ্ঞেস করবেন শিশিরের বিষয়। শিশিরকে নিয়ে আপুরাও প্রশ্ন তুলতে পারে, হয়তোবা জিজ্ঞেস করবে তুমি ঘরের ভেতর থেকে ওকে বের করে দিয়েছিলে কেন, কি সমস্যা? তখন আমি সরাসরি ওদের কাছে বলে দেব আপনার ভাই একটা অসভ্য ছেলে, ওর সন্তান কনসিভ করেছে অর্ণি। তখন কেমন হবে? আমি নাকি নিজে খুব সাবধানে অন্যের সাথে দেখা করব, কথা বলবো এই বিষয় নিয়ে, যেভাবেই হোক সত্যটা বের করে আনতে হবে সামনে। আসলে আমার যেভাবেই হোক সত্যটা
জানতে হবে, নয়তো অনেকগুলো জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। দরজা খুললাম ভয়ে ভয়ে, তারপর হেঁটে বারান্দার দিকে যেতে লাগলাম। আমায় দেখে সবাই কেমন ঠোঁট টিপে হাসছে। ওরা এমন করে হাসছে কেন, কিছুই বুঝতে পারছি না। ঘর থেকে তড়িৎ পায়ে শিশিরের মা আমার কাছে এলেন, এসে বললেন, অত বেলা করে ঘুমোলে চলবে মা? ঘড়িতে কত বাজে জানো? আমি আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে একটু, না 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 মানে। আমার শাশুড়ি মা ফিক করে হেসে ফেললেন, তারপর বললেন, বুঝেছি আমি। তো শিশির কোথায়? ছাগলটা স্বভাব আর গেল না। ফজরের আজান হতেই তার বাসা ছেড়ে বের হয়ে চলে যেতে হবে হাঁটাহাঁটি করতে, ব্যায়াম করতে। আরে ছাগল, তুই কি ডায়াবেটিকের রোগী নাকি রে? ব্যায়াম কি তোর বিয়ের চাইতে বেশি উপকারী নাকি? শত দুঃখের মাঝেও আমার শাশুড়ির কথা শুনে হাসি পেয়ে গেল আমার। শব্দ করে হেসে উঠলাম আমি। আমার শাশুড়ি আমার একটা হাত ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বললেন, ছাগলটাকে একটা ফোন দাও মা। আমার ফোন তো আমি সাথে নিয়ে আসিনি মা। ফোন আমি বাড়িতেই রেখে এসেছি। আর মনে মনে ভাবছি, আল্লাহ, আমার যদি ওকে ফোন দেওয়া না লাগতো। কিন্তু না, আমার শাশুড়ি ঘর থেকে তার ফোন এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওকে বলবে, এই ছাগল তুমি কোথায় আছো, বলতে পারবে না তুমি? আমার মোটেও ভালো লাগছে না এসব করতে। এমনিতেই শিশিরের প্রতি আমার অনেক রাগ জমে আছে। আমার শাশুড়ি আমায় চুপ করে থাকতে দেখে বললেন, মেয়ের কাণ্ড দেখো। তোমার শ্বশুরকে তো আজ সকালেও আমি ছাগল ডেকেছি। কেন ডেকেছি জানো? আমি মার দিকে তাকালাম, মুখে বললাম না কেন, কিন্তু আমার তাকানোটাই এমন। ঠিক তিনি বুঝতে পারছেন। আমি জানতে চাই তিনি কেন আমার শ্বশুরকে ছাগল বলে ডেকেছিলেন। আমার শাশুড়ি মৃদু হেসে বললেন, সকাল 7টা বাজে আমরা টেবিলে বসে নাস্তা করছিলাম, তোমার শ্বশুর হঠাৎ বলে উঠলো, এই তোমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেন না কেন? আমি ওর দিকে লাল চোখে তাকালাম, ভয় ওর মুখ কেমন শুকিয়ে যেতে লাগলো। আমি তখন বললাম, ছাগল। আমি ফের হেসে ফেললাম। আমার শাশুড়ি এবার বললেন, ছাগল ডেকেছি ভয় পাবার জন্য নয়, তবে এই কথাটা আমি বলিনি। কিন্তু আমার শাশুড়ি জানেন এই কথাটিও আমি জানতে চাই কেন তিনি আমার শ্বশুরকে আসলে ছাগল ডেকেছেন। আমার শাশুড়ি এবার বললেন, ওই যে কথাটা বললো, তোমার বৌমা এখনো ঘুম থেকে ওঠে না কেন, এই কথাটা বলার জন্য। আরে বাসর রাতের পরদিন কোনো মেয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে নাকি? যে মেয়ে বাসর রাতের পরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে সে একটা বেকুব মেয়ে। বেকুব মেয়ে ছাড়া এমন কাণ্ড কেউ করে না। কথাগুলো বলে আবার হিহি করে হেসে উঠলেন আমার শাশুড়ি মা। তার সাথে নিচের দিকে মাথা নুয়ে দিয়ে আমিও হেসে উঠলাম। শাশুড়ি মা এবার বললেন, ফোনটা করো। আমার সারা শরীর কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। হায় আল্লাহ, বদমাসটাকে আমার ফোন করতেই হবে এবার। মন না চাইলেও নাম্বার তুলে শিশিরকে ফোন করলাম আমি। শিশিরও ওপাশ থেকে ফোন রিসিভ করতেই বলতে শুরু করলো, হ্যালো মা, তুমি আমার বাসা আসার জন্য রিকোয়েস্ট করো না কিন্তু একদম। তোমার বৌমা তোমার কাছে কি বলেছে? আমি খারাপ, অন্যের সাথে আমার রিলেশন ছিল, ওর পেটে আমার বেবি, তাই না? আর তুমি তো তা জানতে ফোন করেছো, তাই না? এরপর বাসা ডেকে নিয়ে বাড়িতে সালিশ বসাবে। আচ্ছা মা, তোমার বুঝ হবে কতদিনে বলো তো? এইসব বিষয় নিয়ে বাড়িতে কথাবার্তা হলে, আলোচনা হলে বাইরের মানুষ কি বলবে শুনি? এর চেয়ে আমি দূরেই থাকি। দূরে থাকলেই তো ভালো থাকবো। তোমরা সালিশ ডেকে সালিশ করো। আমি এ ব্যাপারে ছিলাম না, জানিও না কিছু। আমাকে এসবে টেনো না বলছি। শিশির একদমই কথাগুলো বলে শেষ করলো। ও ভেবেছে ওর মাই তাকে কল করেছে। মা সামনে, এই মুহূর্তে ওকে কি বলবো বুঝতে পারছি না। ও ভেবেছে আমি এতক্ষণে সব কিছু বলে দিয়েছি মার কাছে, কিন্তু আমি তো এখনও কিছুই বলিনি কারোর কাছে। তাই ফোন কানে ধরেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। এদিকে মা তাড়া দিচ্ছেন। ফিস ফিস করে মা বললেন, বলো, বলে ফেলো, ছাগল, এই ছাগল। না চাইতেও মুখ ফসকে আমার কথাটা বেরিয়েই গেল। এই ছাগল, তুমি এখন কোথায় আসছো? এত বেলা হয়েছে, এখনো বাইরে কি করছো? কথাগুলো বলে নিজের জিভে নিজেই কামড় দিয়ে বসলাম। মা চুলোর কাছে দাঁড়িয়ে কড়াইয়ের উপর চামচ নাড়তে নাড়তে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আর লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠতে লাগলো মুহূর্তেই। ওপাশ থেকে শিশিরও বেশ চমকে উঠল। গলাটা আবার ঠিকই চিনতে পেরেছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না কিভাবে হঠাৎ আমি স্বাভাবিক হয়ে গেছি। শিশিরও ওপাশ থেকে চমকে ওঠা গলায় বলল, পিথু তুমি?
আমি জানি এখন কথা বললেই কথা বাড়বে, আর ওর সাথে কথা বলতে গেলেই রাগে আমার মাথা গরম হয়ে উঠবে। তখন মুখ ফুসকে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। মার সামনে যদি মুখ ফুসকে তখন খারাপ কথা বেরিয়ে আসে তখন সর্বনাশ হবে। তাই দ্রুত বললাম, শোনো, তুমি 10 মিনিটের ভেতরে বাড়ি ফিরবে, দেরি করবে না কিন্তু। বলেই এপাশ থেকে ফোন কেটে দিলাম। মা তখন আমার দিকে তাকিয়ে বললেন, শেষের কথাটা হয়নি, শেষের কথাটা আর একবার থেকে এভাবে বলবে, দেরি করলে খবর আছে কিন্তু। এই কথা বললে দেখবে বেচারা বাথরুমে থাকলে ওখান থেকে কাজ বাকি রেখেই দৌড়ে তোমার কাছে আগে আসবে। একবার হলো কি, তোমার শ্বশুর বাজারে গিয়েছেন শেভ করাতে, তার শেভ তখন অর্ধেক হয়েছে, গালের এক পাশে দাড়ি কেটেছে আর অন্য পাশ হয়নি। তখন আমি ফোন করে বললাম, এই শোনো, বাড়িতে একটা সমস্যা হয়েছে, তোমাকে 5 মিনিটের ভেতর আসতে হবে, না হলে আসলে খবর আছে তোমার। সেই দিন 5 মিনিটও লাগেনি, 20 সেকেন্ড থাকলেও গালের এক পাশ শেভ করা আর অন্য পাশে দাঁড়িয়ে নিয়ে হাদারামের মতো আমার সামনে এসে হাজির হয়েছে তোমার শ্বশুর। আমি তার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ। সে দমের উপর দম ফেলতে ফেলতে বলল, কি হয়েছে বাড়িতে? কি সমস্যা হয়েছে? আমি হেসে বললাম, তোমার এক গালে দাড়ির অবস্থা দেখতে আমার মন চেয়েছিল, তুমি না আসলে সমস্যা হতো। আমি কেঁদে কেটে জ্বর বসিয়ে ফেলতাম, এটা কি সমস্যার মধ্যে পড়ে না? বেচারা তখন যেন কেঁদে ফেলে অবস্থা, আর আমি তাকে এভাবে দেখতে তো হাসতে হাসতেই শেষ। আমার শাশুড়ির হাস্যরসাত্মক কথাবার্তা শুনে হাসতে হাসতে আমিও শেষ। পৃথিবীতে এমন ভালো শাশুড়ি থাকলে বরের শত অত্যাচার সহ্য করা যায়, কিন্তু শিশির তো আমায় আর অত্যাচার করে না। ওর সমস্যা চরিত্র খারাপ ছেলেও। এর জন্য আমার কি করা উচিত? সোজা বাপের বাড়ি চলে যাওয়া, নাকি আরও কদিন এখানে থেকে আসল বিষয়টা বোঝা? অনেকে খুঁজে পাচ্ছি না কোথাও। আমিও এ বাড়ির নতুন বউ, ঘর থেকেও তো বের হতে পারি না। অন্যের মাও এখানে আসছে না, আসলে তো তার কাছে বলে দিতে পারতাম অন্যকে ডেকে পাঠানোর জন্য। আচ্ছা, মার কাছে কি একবার জিজ্ঞেস করা যায় না অন্যের বিষয়? মা তো অত সিরিয়াস মানুষ না, তিনি বোধহয় কিছু সন্দেহ করবেন না। আবার আরেকটা বিষয় মনে হচ্ছে আমার, এই যে অন্যের সাথে শিশিরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা শিশিরের মা কিংবা বাড়ির আর কেউ জানতো না। মা যদি জেনে থাকেন তবে তার কাছে অন্যের বিষয় কিছু জিজ্ঞেস করলে তিনি সন্দেহ করবেন না তো কিছু। তবুও আমি জিজ্ঞেস করেই ফেললাম। মা বয়ামে জলপাইয়ের আচার রাখছিলেন, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। মা আমার দিকে তাকিয়ে বললেন, টক পছন্দ করো না খুব তুমি? কথাটা বলে আমার হাতে অনেকখানি আচার দিয়ে বললেন, খাও মা, যখন ইচ্ছা হবে বয়াম খুলে খাবে, পারলে সবটুকু খেয়ে ফেলবে, কেমন? আমি মৃদু হেসে বললাম, আচ্ছা মা, ও ঘরের মেয়েটার কি নাম জানি, অর্ণি না কি জানো? অর্ণি তো? কেন, ওর কি তোমার সাথে পরিচয় হয়নি? ওর কি হলো বুঝলাম না। চাচাতো ভাইয়ের বিয়ে গেল, তার কোনো আনন্দ উল্লাস নেই, আগে তো এমন ছিল না। মা বারান্দার একপাশে গিয়ে দাঁড়িয়ে ডাকলেন, অর্ণি, এই অর্ণি, তোর নতুন ভাবি তোকে ডাকে, একটু শুনে যা মা। অন্যি মায়ের ডাকের কোনো সাড়া দিল না। কি অদ্ভুত ব্যাপার! এবার আমার সন্দেহ আরও প্রবল হতে লাগলো। আমার মনে হচ্ছে শিশিরের সাথে আসলেই অন্যির সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কের কথা বাড়ির আর কেউ জানতো না। অন্যি তাই আমার কাছে লুকিয়ে চুরিয়ে রাতের বেলায় এসেছিল। সে এখন পর্যন্ত বিষয়টা কাউকে জানাতে চায় না, হয়তোবা ওর ভেতরে লজ্জা বেশি বলে। শিশির এসেছে 8 ঘন্টা পর, সে তার মার কাছে না গিয়ে সরাসরি আমার কাছে এসেছে। ও আসতেই আমি বললাম, অনি ঘর থেকে বের হচ্ছে না কেন? শিশির হো হো করে হেসে উঠে বলল, আমি কি ওর গার্ডিয়ান? না, তুমি ওর প্রেমিক। প্রেমিকের অনুমতি না থাকলে প্রেমিকা বের হবে কি করে ঘর থেকে? শিশির চোখ মুখ লাল করে বলল, পিথু, বারবার একটা কথা শুনতে ভালো লাগে না। তুমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। বেশি বাড়াবাড়ি করছি তো কি? আমি বললাম তো রাতের এই বিষয় নিয়ে আমি কিছুই জানি না, তবে কেন বারবার এক কথাই বলছো? ওর এই কথাগুলো আমার কেন জানি ভালো লাগলো না, মন খুব খারাপ হয়ে গেল। কেঁদে উঠলাম আমি। শিশির বলল, এতে কাঁদবার কি আছে? কাঁদছো কেন আবার? কাঁদবো না তো কি? তুমি আমার সাথে যা তা করবে আর আমি সব মেনে নেবো, তাই না? তোমার সাথে যা তা কি করেছি আমি? কি করেছো তাকে তোমার মাকে এখানে ডেকে এনে বলবো নাকি ওনার সামনে? আনো, ডেকে আনো। আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগে মার কাছে সবকিছু বলে দিয়েছো। ওর সাহস দেখে আমি ঘাবড়ে গেলাম। আসলে ব্যাপারটা তাহলে কি? কি ডাকছো না কেন? আমি বুদ্ধি করে বললাম, এবারের মতো বাঁচিয়ে দিলাম।
কিন্তু এর একটা বিনিময় দিতে হবে তোমায় আমার। শিশির হাসলো, হেসে বলল, মেয়েরা সবকিছুর জন্যই একটা বিনিময় চাইবেই। যাকে বলো কি বিনিময় চাও? আমি আজ রাত অর্ণিকে চাই, ওর সাথে কথা বলতে চাই। শিশির বলল, এখন সে অর্ণি? আচ্ছা, অর্ণির যদি সৎ সাহস থাকতো তবে এতক্ষণে সবকিছু উলটপালট করে দিত সে। তোমার কি মনে হয় উলটপালট করে দিত না সে? হ্যাঁ দিত, আবার অনেকেই দিত না। অন্যের লজ্জা বেশি বলে সে সাইলেন্ট আছে। শিশির এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার সে খাটের উপর বসলো। বসে একগাল হেসে বলল, একজনের সর্বনাশ হয়ে যাচ্ছে তখন সে লজ্জার কারণে চুপ হয়ে থাকবে? আচ্ছা, 2 দিন পর যখন পেট বাড়বে, মানে একটা আনমেরিড মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে গেছে, এটা যখন পাড়া মানুষ জানবে, তখন লজ্জা কোথায় থাকবে? সেটাই তো। আজ রাতে তুমি যদি ওকে ডেকে আনো তবে আমি এই বিষয়টাই বুঝাবো, তাকে বলবো সবার সামনে বিষয়টা খুলে বলতে। আর ও যখন সব কিছু খুলে বলবে তখনই তো আমার সুযোগ। তোমার 12টা বাজিয়ে ছাড়বো তখন আমি। শিশির হো হো করে হেসে উঠে বলল, তুমি আমার 12টা না 1টা বাজাতে পারবে না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? যদি চ্যালেঞ্জে জিততে পারো তবে তোমার যা ইচ্ছে তাই করবে আমার সাথে। আর আমি জিতে গেলে? তুমি জিতে গেলে কি? আমায় যেভাবে কাল সারা রাত বাইরে রেখেছো সেভাবে তোমায় 1 রাত বাইরে রাখবো আমি। আমি বললাম, সে দেখা যাবে। অর্ণিকে শিশিরের গিয়ে ডেকে আনতে হলো না। রাতের বেলায় আমরা সবাই খেতে বসেছি, তখন অর্ণি আর অর্ণির মা আমাদের ঘরে এলো। মা ওর দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে বললেন, এতক্ষণ এসেছিস, কি হলো তোর বল তো অন্নি? নিজের ভাইয়ের বিয়ে আর এত তোর কোনো আনন্দ উল্লাস নেই, সারাদিন বসে আছিস ঘরের ভেতর। অর্ণি মার কথা শুনে কিছু বলল না, মুখ ভার করে একপাশে দাঁড়িয়ে রইল। তার মা এবার তার হাতটা ধরে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়ে বলল, এখনো যদি না বলতে পারিস তবে কখন বলতে পারবি রে মুখপুরি? অর্ণি তার মুখ ওড়না দিয়ে চেপে ধরে হাও মাও করে কেঁদে উঠল। তার মা এবার মুখ থেকে ওড়না টেনে খুলে নিয়ে ওর গালে 2টো চড় বসিয়ে দিয়ে বললেন, যখন ভুল করেছিস তখন শরম কই ছিল? এই কান্না তখন কই লুকাই ছিল? এখন কান্না করে লাভ নাই। তোর সাথে যা হয়েছে তা বল। অর্ণি কিছু বলতে পারছে না কান্নার জন্য, সে আরো জোরে জোরে কাঁদছে। আর তার মা তার হাতে ঝাঁকুনি দিয়ে বলেই চলছে, এই মুখপুরি বল, বলস না কেন? মুখে কি কুলু পাট খাচ্ছিস? অর্ণি তবুও কাঁদে। ওর কান্না দেখে আমার কি যে মায়া হয়। আমি বুঝতে পারি ওর দুঃখটা। বেচারি মনে হয় আমার সংসারটা নষ্ট করে দিতে চাইছে না, লুকিয়ে রাখতে চাইছে সব কিছু, কিন্তু ওর মার জন্য পারছে না। মা যে সব কিছু জেনে গেছে। তাছাড়া পৃথিবীর কোনো মাই কি চাইবে তার মেয়ের জীবনে দুঃখ নেমে আসুক? অর্ণিকে এমনভাবে কাঁদতে দেখে মা তার কাছে এগিয়ে গেলেন। মাকে এগিয়ে যেতে দেখে অর্ণি গিয়ে জলের মতো লুটিয়ে পড়ল মার বুকের উপর। মা ওর পিঠে তখন আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে রে অন্নি, খুলে বল তো মা। অর্ণির মা তখন সামান্য এগিয়ে এসে বললেন, ওর কাছে কিছু জিজ্ঞেস করে লাভ নাই, ও মুখে কুলু পাটকেছে। যা জিজ্ঞেস করার আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন। মা বড্ড অবাক হলেন। তার অবাক হওয়ার গলায় অর্ণিকে ছেড়ে দিয়ে সামান্য সরে এসে বললেন, কি বলছো ছোট? আমার ছেলের কাছে কি জিজ্ঞাসা করব? অর্ণির মা তার মুখটা কেমন ভার ভার করে বললেন, আপনি জিজ্ঞেস করুন না গে, বলুন অর্ণির সাথে সে কি করেছে। মানে? মার মুখ কেমন লাল হয়ে গেছে, হাত পা কাঁপছে। শিশির টেবিলের উপরে বসে আছে, তাকেও কেমন বোকাশোকা দেখাচ্ছে। মা শিশিরের দিকে একবার তাকালেন, আর একবার তাকালেন অর্ণির দিকে। অর্ণির তখন কান্না অবশ্য থেমেছে, কিন্তু চোখ দিয়ে জল গড়ানো থামেনি। চোখের জল তখনও গাল বেয়ে টপ টপ করে নিচে গড়িয়ে যাচ্ছে। মা আবার তাকালেন শিশিরের দিকে, কড়া গলায় জিজ্ঞেস করলেন, কি রে শিশির, তোর ছোট কাকিমা কি বললো রে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শিশির চুপ করে রইল, কোনো কথা বলছে না। অর্ণির মা দূর থেকে দাঁড়িয়েই বললেন, এখন চুপ কেন রে? অবুঝ মেয়েটাকে বুলিয়ে বালিয়ে দিলি তো সর্বনাশ করে। এখন যে তুই বিয়ে করে ঘরে বউ আনলি, অর্ণির কি হবে এখন? আর ওর পেটের বাচ্চাটার? মা এই কথা শুনে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। আমি তার কাছে যেতে চাইলে তিনি ইশারা করে না করলেন। তারপর তিনি হাঁটতে হাঁটতে শিশিরের কাছে গেলেন। গিয়ে শিশিরের জামার কলার টেনে ধরে বসা থেকে উপরে তুলে নিয়ে মেঝেতে টেনে এনে প্রচণ্ড জোরে তার গালে দুপাশে
টানা চর বসাতে লাগলেন। শিশির তবুও চুপ করে আছে, কিন্তু ওপাশ থেকে অর্নি হাও মাও করে আবার কেঁদে উঠছে। আর অর্নির মা দূরে দাঁড়িয়ে থেকে শিশিরের মার খাওয়া দেখছে। তাকে দেখে বোঝা যায় তিনি খুব ভালোভাবেই উপভোগ করছেন বিষয়টা। আমারও প্রথম প্রথম খারাপ লাগছিল ওর মার খাওয়া দেখে, কিন্তু এখন ভালো লাগছে। মনে হচ্ছে যে অপরাধ ও করেছে, এর জন্য ওকে বটি দিয়ে কুটি কুটি করে কেটে ফেলা উচিত। আমার ভাবতে দেরি হলো, কিন্তু মার এ কাজ করতে দেরি হলো না। মা ওকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে শিশিরের একেবারে কাছে গিয়ে বললেন, কুত্তার বাচ্চা, তোরে আমি জীবনে একটা ফুলের টোকাও দিইনি। যা চাইছস তাই দিয়েছি জীবনভর, কোনো কিছুর অভাব রাখিনি। আর তুই কি না। কথাটা শেষ না করে মা বটির কোপ ছেড়ে দিলেন শিশিরের ঘাড়ের উপর। কিন্তু ততক্ষণে বটি আর শিশিরের মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে অর্নি। আমি মুহূর্তের জন্য ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। চোখ খুললাম আমি অর্নির মায়ের প্রবল আর্তনাদে। তিনি আর্তনাদ করে বলে উঠলেন, মা, মারে, তুই এটা কি করলি? আমি চোখ খুলে দেখি অর্নির একেবারে কাঁধে পড়েছে বটির কোপটা। ওখান থেকে দর দর করে রক্ত নামছে প্রবল স্রোতে। মা হাতে বটি নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছেন, তার মুখে কোনো শব্দ নেই। শিশির এসে ঝাঁপিয়ে পড়েছে অর্নির গায়ের উপর। অর্নির মাথায় বুকে হাত বুলিয়ে দিতে দিতে সে কান্নামাখা গলায় বলছে, এটা কি করলি রে বোন তুই? এটা কি করলি তুই? অর্নির মাও দৌড়ে এলো অর্নির কাছে। তিনি এসে অর্নির হাতটা ধরতে চাইতে সে হাত সরিয়ে নিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে, এই পাপি হাত দিয়ে তুমি আমাকে ছুঁয়ো না মা। অর্নির মা মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। অর্নি এবার হাতের ইশারায় আমায় ডাকলো আমার শাশুড়ি মাকে। তারপর দু হাত দিয়ে আমাদের দুজনের হাত ধরে কাঁপতে কাঁপতে বলল, শিশির ভাইয়া আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আপন। ওর জন্য কোনোদিন আমি ভাইয়ের অভাব বোধ করিনি। আমি ভুলেও জানি না শিশির ভাইয়া আমার দিকে খারাপ চোখে কোনোদিন তাকিয়েছে, আর তার উপরে এই মিথ্যা অপবাদটা সাজিয়েছে হে আমার মা। কথাটা বলে সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে আবার বলল, আসলে শিলা আপুর বাপু যখন পেটে তখন আমি তাদের বাড়ি গিয়েছিলাম আপুকে কাজে সাহায্য করতে। কদিন থেকেছিলাম ওখানে, আর এই সময় দুলাভাই আমায় রেপ করে। কথাটা বলতে গিয়ে হেঁচকি তুলে কেঁদে ওঠে অর্নি। তারপর কান্নার গতি খানিক কমিয়ে এনে বলে, আমি ভয়ে কারোর কাছে বলিনি কথাটা। এরপরে আমার পেটে বাচ্চা আসে। মা তখন সব কিছু বুঝে যায়। আমি খুলে বলি মার কাছে সব কিছু তখন। আর মা শুনে বলেন, তোর দুলাভাইকে এই নিয়ে কিচ্ছু বলা যাবে না। বললে তোর বোনকে ডিভোর্স দিয়ে দিতে পারে ও। ডিভোর্স দিয়ে দিলে দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে তোর বোন? এর চেয়ে তুই এই বিষয়টা ভুলে যা, আর মনে কর তোকে রেপ করেছে তোর শিশির ভাইয়া। আর যেহেতু বিয়ে ঠিকঠাক, তবে এখন কিছু বলে লাভ নাই। বউ বাড়িতে আনুক, তারপর বউয়ের কাছে গিয়ে সব বলবি, বানিয়ে বলবি আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন, ও আমার সর্বনাশ করেছে। আমি কিছুতেই রাজি হই না এই কথায়। এর জন্য মা আমায় অনেক মারে। অবশেষে রাজি হই আমি কোনো উপায় না দেখে, আর তোমাদের বাসর ঘরে এসে এইসব কিছু বলি। কথাগুলো বলে কাঁদতে থাকে অর্নি। চিৎকার করে কাঁদতে থাকে সে। তার দু চোখ বেয়ে অজর ধারায় জল নামে। অর্নির আর কথা বলতে পারছে না। ওর জখম হওয়া স্থান থেকে এখনও রক্ত গড়িয়ে নামছে। বাড়িতে অ্যাম্বুলেন্স আনা হয়েছে ফোন করে, কিন্তু অর্নি কিছুতেই হসপিটালে যাবে না। সে বলল, আমার সময় শেষ, আর বাঁচব না আমি। পৃথিবীর সবচেয়ে ভালো হসপিটালে গেলেও আর কাজ হবে না। অতঃপর সে তার মাকে কাছে ডেকে নিল। কাছে ডেকে নিয়ে বলল, মা, এই তোমাদের মতো কিছু মায়ের জন্যই এভাবে অকালে ভেঙে যায় অনেক মেয়ের স্বপ্ন, অনেক মেয়ের সংসার, কখনো বা অনেক মেয়ের প্রাণ। তোমরা অন্যের ক্ষতি করতে চাও, কিন্তু এই কথা জানো না যে অন্যের ক্ষতি করতে গিয়ে উল্টো নিজের ক্ষতি করে বসো তোমরা। অর্নির মা কাঁদছে। অর্নির গলা জড়িয়ে ধরে কাঁদছে। অর্নি শেষমেশ আমার দিকে তাকালো, আর আমার হাতটা শক্ত করে চেপে ধরে দীর্ঘ একটা শ্বাস ছাড়লো। তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললো। আর কিছুতেই সে চোখ খুললো না। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। মা কাঁদছেন, অর্নির মা কাঁদছেন বাড়ির প্রতিটা অন্য সব কজন মানুষই। শিশির তখনও অন্যের একটা হাত চেপে ধরে কাঁদছে। আমি এবার তার কাছে গেলাম। গিয়ে শিশিরের একটা হাত ধরে বললাম, আমায় ক্ষমা করে দাও শিশির, আমি তোমায় ভুল বুঝেছিলাম। শিশির আমার দিকে জল ভরা চোখে তাকালো। তাকিয়ে বলল, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু এই মিথ্যুক মহিলা
আর তার মেয়ের জামাই, যার জন্য আমার বোনের জীবন অকালে নষ্ট হয়ে গেল, তাদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। অন্যের মার দিকে হুঙ্কার ছেড়ে দিয়ে কথাটা বলল শিশির। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ হয়ে গেল। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।